আগামী এপ্রিলের মধ্যে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট। কারিগরি সহায়তা নিতে চুক্তি ডিসেম্বরে, বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। আমন ধান কাটা শুরুর সঙ্গে নাটোরে কমতে শুরু করেছে দাম, হতাশ কৃষক। ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। এবং নির্বাচনে হারের পর প্রতিরক্ষামন্ত্রী মার্ক স্পার্ককে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় করোনা মোকাবিলায় বাইডেনের নির্দেশনা, সবাইকে মাস্ক পরার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এই মুহূর্তে নিহত এএসপি আনিসুল করিমের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজীব, বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে সহকারী পুলিশ কমিশনার আনিসুল করিম, তাকে গত রাতে এই গাজীপুরে তার নিজ বাসায় নিয়ে আসা হয়েছিল এবং কিছুক্ষণ আগে 9:30টায় এই গাজীপুরের রাজবাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তারপরই গাজীপুরের যে কেন্দ্রীয় গোরস্থান সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখন তার লাশ দাফন করা হচ্ছে। এর আগে যে নামাজে জানাজা, সেখানে এখানকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ আর এখানকার স্থানীয়রা তার সুখে স্তব্ধ যে স্বজন, তারা তাকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়ে রাখছি যে এখানকার যে তার দু একজন সহকর্মী রয়েছে, সহকর্মীরাও এসেছিল। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন। আর স্বজনরা বলছেন যে এই যে একজন মেধাবী সন্তান হারিয়ে গেল চিকিৎসা নিতে গিয়ে, সেই বিষয়টিকেও তারা একটু অন্যভাবে দেখছেন। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বলতে গেলে যে তার এরকম মৃত্যু, সেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যাচ্ছে না। তাদের বারবারই একটি আর্তনাদ, একেবারে স্থবির হয়ে যাওয়া যে আর্তনাদ, সেটি বলছে যে দ্রুতই এই বিষয়টি তদন্তের মাধ্যমে বিচার করার জন্য। আর বলছি যে স্বজনরা আনুষ্ঠানিকভাবে যে মানসিক চাপের কথাটি বারবারই আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে তার কি ধরনের মানসিক চাপ ছিল, যে কারণে তিনি বরিশাল থেকে 10 দিনের ছুটি নিয়ে ঢাকায় চিকিৎসা নিতে এসেছিল, সেই বিষয়টি আসলে তারা কোনোভাবেই বলছে না। আর যদি বলি এখন যে সবশেষ গাজীপুরের সর্বস্তরের মানুষ, এখানকার প্রশাসন থেকে শুরু করে তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া, সেই অঞ্চলের মানুষ থেকে শুরু করে মেট্রোপলিটন, সবাই মিলে তাকে আসলে শ্রদ্ধার মধ্য দিয়ে তার নামাজে জানাজা শেষ করেছে। এখন কবরস্থ করা হয়েছে গাজীপুরের যে কেন্দ্রীয় গুরুস্থান সেখানে। দু একজন সহপাঠীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে তাদের সঙ্গে মুঠোফোনেও কথা হয়েছে। এখানে চিকিৎসা নেওয়ার আগে ঠিক 20 থেকে 25 মিনিট আগে তিনি খাবার খেয়েছিলেন, তিনি খুব সুস্থ ছিলেন, কথাও তাদের সঙ্গে বলেছিলেন বলেও দু একজন আমাদেরকে জানিয়েছেন। তো এই পর্যায়ে আমি যদি বলি যে গাজীপুর থেকে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং কবরস্থ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে গাজীপুর থেকে সবশেষ খবর। ফয়সাল। কাপাসিয়া থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমে এলেও ভাগ্য ফেরেনি অনেক বাংলাদেশের। বিস্তারিত জানাতে সিডনিতে আছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল। ধন্যবাদ ফয়সাল। একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। পুরো অস্ট্রেলিয়াতে আজকে একজনও নতুন করে করোনা আক্রান্ত হয়নি। গত 11 দিনে কিন্তু ভিক্টোরিয়াতে একজনও করোনা আক্রান্ত হয়নি। আপনারা জেনে থাকবেন যে ভিক্টোরিয়াতে গত 4 মাস ডিজাস্টার অবস্থা ছিল, সেখানে প্রায় 20,000 জনের মতো করোনা আক্রান্ত হয়েছিল এবং সেখানে প্রায় 800 জনের মতো করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, যেটি কিনা আধুনিক অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আরও একটি সুখবর আপনাদেরকে জানিয়ে দেই যে গত বছরের নভেম্বর থেকে এবছরের নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়াতে 384 জনকে অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশিদেরকে পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থাকার জন্য ইনভাইটেশন জানিয়েছে। এই সংখ্যাটি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের আগে শুধুমাত্র ইরান আছে এবং বাংলাদেশের পরে আছে ইন্ডিয়া। তো আমাদের জন্য এটি সুখবর যে বাংলাদেশের স্কিলফুল যারা আছে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে বা পিএইচডি করার জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছে, এরকম ক্রাইসিস মোমেন্টেও কিন্তু অস্ট্রেলিয়া সরকার তাদেরকে অস্ট্রেলিয়াতে আসার জন্য ইনভাইটেশন জানাচ্ছে। অস্ট্রেলিয়ায় প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু পড়তে আসে এবং তারা পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়া থেকে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে। তারা তাদের স্কিল জমা দেয়, তারা তাদের ইংলিশ স্কিল জমা দেয় এবং তারা তাদের কার্যক্ষমতা জমা দিয়ে তাদের যোগ্যতা নিয়ে অস্ট্রেলিয়াতে
পার্মানেন্টলি থাকে। এবং অস্ট্রেলিয়া আরও একটি সুবিধা আছে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে। যারা বাংলাদেশিরা যারা অস্ট্রেলিয়ান পাসপোর্ট ইউজ করে, তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টও একই সাথে ইউজ করতে পারে। তো এই বছর যে স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে থেকেছে, অনেকে কিন্তু চলে যেতে চাচ্ছে, কারণ অস্ট্রেলিয়ার যে সামনে যে সম্ভাবনাগুলো ছিল, অর্থনৈতিক সম্ভাবনা, চাকরির বাজার, এখানে জীবনযাত্রার মান, সেটি কিন্তু সামনের দিনগুলোতে কিছুটা কঠিন হবে। সরকার কিছুটা প্রেশারাইজড অবস্থায় রাখবে জনগণকে, কারণ প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে। এই করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার চেষ্টা করবে। তো বাংলাদেশি স্টুডেন্টরা প্রতি বছর যারা অস্ট্রেলিয়াতে, অনেকেই অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে আসার জন্য, এবছর সেই পরিমাণে কেউ আসতেই পারেনি, তুলনামূলক অনেক কম এসেছে। এবং যারা এসেছে তারা যে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকার জন্য চেষ্টা করবে, সেই সুযোগটা অনেকে পাচ্ছে না। সুযোগ সুবিধা কমে গেছে, বিশেষ করে সিডনি এবং মেলবোর্নের মতো বড় শহরগুলোতে এই সুযোগটা কম। অনেক বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু ডারউইনে এবং তাসমানিয়াতে দূরে অস্ট্রেলিয়ার মেইনল্যান্ড থেকে দূরে গিয়ে থাকছে, এবং সেখানে কিন্তু সুযোগ সুবিধা কম, কমিউনিটির মানুষ কম, চাকরি কম, সেখানে মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা কম আছে। এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু তারা সেখানে যাচ্ছে। তো অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা এই মুহূর্তে যাও সার্ভাইভ করে যাচ্ছে, তবে অস্ট্রেলিয়ার যারা বাংলাদেশি নাগরিক আছে তারা কিন্তু ভালো অবস্থায় আছে, তারা সরকারের সব ধরনের সহযোগিতা পাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি ফয়সালের কাছে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। নির্বাচনে হারের পর এবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে টুইট বার্তায় করোনা মোকাবিলায় দিক নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য জয়ী জো বাইডেন। মার্কিন নির্বাচন পরবর্তী সবশেষ খবর জানাতে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি, কেমন দেখছেন নির্বাচনোত্তর সেখানকার পরিস্থিতি এখন? জি, আমি যেটা দেখছি সেটা একটা নজিরবিহীন ঘটনা এবং আমার মতো যুক্তরাষ্ট্রের মানুষও সেটি দেখছে, পুরো বিশ্ববাসী দেখছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনে যা প্রত্যাশা করা যায়নি কখনো, সেই ঘটনাগুলো এখন নির্বাচন উত্তর এবং ফলাফল উত্তর ঘটছে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনী ফলাফল মেনে নিচ্ছেন না। এই নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচনের আগে থেকেই উৎকণ্ঠার এবং উদ্বেগের নির্বাচন ছিল। তারপরে ভোট গণনার সময়ও এক ধরনের অস্থিরতা আমরা দেখেছি। ৪ দিন ভোট গণনার পর যে নির্বাচনের ফলাফল এসেছে জো বাইডেনের পক্ষে, কিন্তু তারপরে রেওয়াজ অনুযায়ী পরাজিত প্রার্থী যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যেটি করেন সেটি হচ্ছে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এবং নিজের পরাজয় স্বীকার করেন। কিন্তু এখন পর্যন্ত আজকে ৩ দিন চলে যাওয়ার পরেও কিন্তু তিনি পরাজয় স্বীকার করছেন না। এই পরাজয় স্বীকার না করার পেছনে অনেক ধরনের কারণ ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমগুলোও কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করে দিচ্ছে। যে ছোটখাটো গণমাধ্যম আছে এবং বিভিন্ন ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত যেসব গণমাধ্যম আছে, তারাও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার কথা বলছে। বলা হচ্ছে যে পেনসিলভেনিয়ায় আসলে বাইডেন জিতেননি। তাদের কাছে প্রমাণ আছে যে সেখানে ডোনাল্ড ট্রাম্পই জিতেছেন। সব মিলিয়ে একটি গণমাধ্যম তারা প্রজেকশন করেছে যে ২৫৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন হচ্ছে জো বাইডেন, অর্থাৎ এখনো তিনি ২৭০টি যেটি পাওয়ার কথা সেটি পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা রিপাবলিকান শিবির এবং ডোনাল্ড ট্রাম্পের যে নিজের পরিবার, সেখানেও কিন্তু এই পরাজয় মেনে নেয়া না নেয়া নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে। এর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি যে যখন নির্বাচন হয়ে যায় এবং পরাজিত হন একজন প্রেসিডেন্ট, নৈতিকভাবেই এবং নানানভাবেই তিনি কিন্তু তার ক্ষমতার ৮০% কিন্তু হারান। তার ক্ষমতা এখন ধরতে গেলে ২০ ভাগ রয়েছে। এর মধ্যেই তিনি তার প্রতিরক্ষা মন্ত্রী, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তাকে কিন্তু তিনি আজকে বরখাস্ত করেছেন। তো নানান কারণেই একদিকে তার প্রক্রিয়া রয়েছে। আদালতে আজকে সোমবার প্রথম কার্যদিবস, যুক্তরাষ্ট্রের কথা ছিল আদালতে যাবেন তিনি ভোট কারচুপির অভিযোগ নিয়ে, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে আজকে সারাদিনে কিন্তু আদালতে যাওয়া হয়নি। তো রিপাবলিকান শিবির এবং পরিবারের থেকে চাপ দেওয়া হচ্ছে যেন তিনি এই পরাজয়টা মেনে নেন। এর মধ্যে আরেকটি তথ্য হচ্ছে যে আগামী যে ২০২৪ সাল, অর্থাৎ ৪ বছর পরে যে আবারও প্রেসিডেন্ট নির্বাচন হবে, সেখানেই তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেরকম একটি ঘোষণা ক্যাম্প রিপাবলিকান শিবির থেকে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে এখনো অনিশ্চয়তা কাটছে না। তবে আদালতে গেলে হয়তো এই ভোট কারচুপির অভিযোগ টিকবে না, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।
অবৈধ মুঠোফোন সেট বন্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিতে সিনেসিস আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। মনোনীত প্রতিষ্ঠানকে এ বিষয়ে ২রা ডিসেম্বরের মধ্যে চুক্তি করতে হবে বলেও জানিয়েছে বিটিআরসি। চুক্তির পর থেকে ১২০ কার্যদিবসের মধ্যে চালু করতে হবে পুরো ব্যবস্থা। সেই হিসেবে আগামী এপ্রিলের মধ্যেই বন্ধ হবে অবৈধ মোবাইল। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে বাড়বে সরকারের রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। ২০১২ সালে প্রথম দেশে অবৈধ মুঠোফোন সেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। এর প্রায় ৮ বছর পর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে নিয়ন্ত্রক সংস্থা। এতে রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি এই ৪ প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মোট ৩০ কোটি টাকায় কাজ পায় সিনেসিস আইটি লিমিটেড। আগামী ২রা ডিসেম্বরের মধ্যে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে প্রতিষ্ঠানটিকে। এপ্রিলের মধ্যেই চালু করতে হবে পুরো ব্যবস্থা। কেন অফার দিব? অফার দিলে তারা এই যন্ত্রপাতিগুলো সেট করবে বিটিআরসিতে। এটা সেট করলে কোনটা অবৈধ ধরা যাবে। বিটিআরসি বলছে ২০২০ সালের আগস্ট মাস নাগাদ প্রায় ১২ কোটি IMEI নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে। এর বাইরে থাকা অবৈধ মুঠোফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে আসছেন, বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে আসছেন, ২-৪টা করে সেট এলে হয়তো আমরা কনসিডার করব। বেশি জানিয়ে ফেলছে, তাকে কি করা যায় সেটা কমিটি ভাববে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরা। যে হ্যান্ডসেটটা আপনার ২০,০০০ টাকা, সেটা তো অবৈধভাবে আসলে সেটা ১০,০০০ টাকা, প্রায় 50% কাছাকাছি তফাৎ থাকে সবসময়। ডিভাইস গুলো কার কাছে যাচ্ছে, কে ইউজ করতেছে, প্রত্যেকটা প্রপারলি রেজিস্টার্ড কিনা, আসলে অনেক ধরনের প্রতারণাও হয় এবং যে জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসা দরকার। মুঠোফোন আমদানিকারকদের তথ্য মতে বছরে ৩ কোটি হ্যান্ডসেট দেশে আসে, যার মধ্যে অবৈধ পথে আসে ৩০ থেকে ৩৫%, যার বাজার মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে মিটার রিডাররা বাসা বাড়িতে না গিয়ে বিদ্যুৎ বিল করায় হয়রানি কমছে না গ্রাহকদের। মাসের পর মাস ভুতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ পেলে নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তার বাসা বাড়িতে ১৫০০ থেকে ১৭০০ টাকা বিদ্যুৎ বিল আসছে গত কয়েক বছর ধরে, কিন্তু গত ৩ মাস ধরে এই বিলের পরিমাণ ছাড়িয়েছে ৪,৫০০ টাকার উপরে। এমন পরিস্থিতিতে অভিযোগ জানাতে দ্বারস্থ হন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসে। ট্যাঙ্কিতে পানি উঠাই, আর টিভি চলে একটা, আর আপনার ঘরে লাইট জ্বলে, ওতে অতিরিক্ত বিল আসে, কয়েক মধ্যে বিল দিয়ে পাই না, এত বিল আসতেছে। শুধু আনোয়ার হোসেনই নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন এই হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ বিল নিয়ে। গ্রাহকের বাসা বাড়িতে গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরি করার কথা থাকলেও মাদারীপুর বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানছেন না। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা অফিসে বসে নিজেদের মন গড়াভাবে তৈরি করছেন বিদ্যুৎ বিল। দু একজন গ্রাহক বিদ্যুৎ বিল সংশোধন করলেও অধিকাংশ গ্রাহক বাধ্য হয়েই এই বিল পরিশোধ করছেন। ফলে বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি কমছে না গ্রাহকদের, এতে আর্থিক হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ইউনিট দেখে বিল করে না, ইউনিট কোনো মাসে বেশি আছে, কোনো মাসে কম আছে, একরের কোনো বিল আসে না। নিয়ম অনুযায়ী আমাকে বাসায় বিদ্যুৎ মিটার দেখে বা তারা বিল দিয়ে যাবে। ফ্যান, 2টা লাইট, কিন্তু দেখা যায় যে 1500, 1600 এরকম বিদ্যুৎ বিল আসে। গ্রাহকের ভোগান্তির কথা স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে তাৎক্ষণিক সমস্যা সমাধানে নেওয়া হবে ব্যবস্থা। কমপ্লেন আছে, সেগুলো আমরা সমাধান করতেছি, এবং এটা অনেক বেশি ছিল, এখন আমরা অনেক কমাই নিয়ে আসছি, আশা করি এটা কমে যাবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসের আওতাধীন ২৬,০০০ গ্রাহকের বিপরীতে কাজ করছেন মাত্র ৮ জন মিটার রিডার। সময় সংবাদ, মাদারীপুর। নওগাঁয় এখনও শুরু হয়নি কৃষক পর্যায়ে সরকারের ধান সংগ্রহ কার্যক্রম। এতে ক্রমশই কমছে ধানের বাজার দর। বিস্তারিত জানাতে সরস্বতীপুর ধানের হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ফয়সাল, আপনাকে একটু জানিয়ে রাখি, গত ৭ নভেম্বর থেকে সরকারি পর্যায়ে ২৬ টাকা কেজিতে কৃষকের কাছ থেকে ধান কেনার একটা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এ জেলায় কিন্তু ধান কেনা শুরু হয় নাই। এ ব্যাপারে জেলা খাদ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু কৃষি বিভাগ থেকে একটা তালিকা তারা চেয়েছেন। এই তালিকা পেলে তারা নতুন করে আবার ধান কেনার
সংগ্রহ করবেন এবং ইতিমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে কৃষকরা ধান কিন্তু কেটে এই হাটগুলোতে তুলছেন। বর্তমানে রয়েছি নওগাঁর সরস্বতীপুর হাট। এই হাটটি কিন্তু খুব ভোর থেকে এই 9টা 10টা পর্যন্ত সর্বোচ্চ এখানে কেনাবেচা চলে। এখন ধানগুলি কিন্তু তুলে নিয়ে তারা পাইকাররা তাদের মজুত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এ জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে, কিন্তু পরপর 2 দফা 3 দফা বন্যা এবং পরবর্তীতে নিম্নচাপের কারণে ধানের কিছুটা ক্ষতি হয়েছে এবং উৎপাদন ক্ষেত্রে কিন্তু এবার বড় ধরনের একটা হোঁচট খেতে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। এক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়েছে এবং খাদ্য সংগ্রহের জন্য তালিকা প্রণয়ন তারা সম্পূর্ণ করেছে এবং খাদ্য বিভাগকে তারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো জেলা খাদ্য বিভাগ বলছে যে এখন পর্যন্ত তারা একটা পরিপত্র পেয়েছেন 12,178 মেট্রিক টন ধান সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে তারা কিনবেন, কিন্তু কবে কিনবেন এটা কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো তারা নিশ্চিত করতে পারেনি। জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা GM পাটোয়ারি আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো, হাটগুলোতে কিন্তু ধান মিনিগেট এবং পারিজা জাতের স্বর্ণা 5 জাতের ধান, নতুন ধান কেটে তুলছেন তারা, কিন্তু এই ধানগুলো কিন্তু গত 2 সপ্তাহের ব্যবধানে হাটগুলোতে কিন্তু মন প্রতি 50 থেকে 100 টাকা কম দরে কেনাবেচা চলছে। এর কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন সরকার যে রেটটা বেঁধে দিয়েছে এই রেটের বিপরীতে তাদের ধান কিনতে গিয়ে কিছুটা কম কিনতে হয়েছে, ধানের দরটা কিছু পতন হয়েছে এবং আগামীতে সরবরাহ আরো বাড়লে ধানের দর কিন্তু আরো নেমে যাবে এবং কৃষকরা বলছেন তাদের এবছর উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় দরদামের ক্ষেত্রে তারা প্রত্যাশার জায়গা থেকে অনেকটা নিচে নেমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়বেন, এমন কথাই তারা বলছেন। তো ফয়সাল, এই ছিল নওগাঁর এই সরস্বতীপুর হাটের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন MR রকি। করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন যশোরের ফুল চাষিরা। এজন্য নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কায় রয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন সরকার বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে স্বস্তি ফিরতে পারে ফুল চাষিদের মধ্যে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়ের মৃধা তথ্য নিয়ে রিপোর্ট। 80-র দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সাড়া জাগিয়েছেন যশোরের ফুল চাষিরা। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা গোলাপ, জাবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ 11 ধরনের ফুল চাষ করে দেশে গড়ে তুলেছেন ফুলের বিশাল বাজার। তাদের উৎপাদিত ফুল দিয়েই পূরণ হচ্ছে দেশের 2/3 চাহিদা। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা সংকট ও ঘূর্ণিঝড় আমপানের কারণে গত মৌসুমে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো, পরিচর্যা, সার ও সেচের কাজ। আমপানে ফুল সব নষ্ট হয়ে গেছে, ঋণ ফিন হয়ে এখন আবার এই ফুল চাষবাস করছি। ধার দেনা করতে করতে এই যে জমিগুলো বা এই শেডগুলো আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা একেবারে নাজাল হয়ে যাচ্ছে। বাগান ভালো করে পরিচর্যা করছি, সামনে সিজনের জন্য ভালো দাম পাওয়া যায়। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কা পিছু ছাড়ছে না তাদের। সমিতির থেকে লোন নিয়ে আমরা এসব চাষবাসগুলো করছি। সামনে যদি করোনা আসে, ফুল যদি বিক্রি না হলে আমার ঋণ কিভাবে শোধ করব? লোন যদি অল্প সুদি পাই তাহলে আমাদের প্রথম চাষি অনেক বেশি যাবে। তবে ফুল চাষিদের এ নেতা মনে করেন কৃষি প্রণোদনার বাইরে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে সম্ভাবনাময় ফুল চাষকে বাঁচিয়ে রাখা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কৃষি যে ঋণ, সেই ঋণ বিশেষ বরাদ্দ দিয়ে আমাদের এই সম্ভাবনাময় সেক্টরটাকে রক্ষা করার জন্য বিনীত দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 6,000 কৃষক 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আগামী এপ্রিলের মধ্যে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট। কারিগরি সহায়তা নীতি চুক্তি ডিসেম্বরে, বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।